আচ্ছা, আমরা শুরু করি। তো গতদিন বলতে মিড টার্মের আগে আসলে আমরা চ্যাপ্টার 4 শুরু করেছিলাম। তো অনেকে হয়তো খেয়াল আছে কি না, সেই জন্য আমি একটু রিভিউ করি। চ্যাপ্টার 4 এর শুরুতে আমরা কি করছিলাম। তো আমরা নর্মালি জয়েন, দুইটা জিনিস জানি, যে একটা হচ্ছে ন্যাচারাল জয়েন আর হচ্ছে ক্রস জয়েন। এই দুইটা আমরা পড়ে আসতেছিলাম চ্যাপ্টার 2 থেকে। তো আসলে চ্যাপ্টার 3 তে যেহেতু আমাদের এটা ছিল ইন্টারমিডিয়েট এসকিউএল, চ্যাপ্টার 4। তো ইন্টারমিডিয়েট এসকিউএল মানে হচ্ছে যে আমরা এসকিউএল এর ভিতরে আরো যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করা যায়, শুধুমাত্র যে সিলেকশন বা ফ্রম ক্লজ এবং তারপর হচ্ছে হোয়ার ক্লজ, এগুলাই যে শুধু না, আরো অনেক জিনিস করা যায়, সেটা আসলে আমরা এই চ্যাপ্টারের উদ্দেশ্য যে দেখা আর কি, যে ইন্টারমিডিয়েট স্কুল দিয়ে কি কি করা যায়। তো সেইখান সেই ক্ষেত্রেই আসলে আমাদের জয়েন আসলে আমরা জাস্ট দুইটা জানতাম। তো এখানে আমরা এই চ্যাপ্টারে আসলে দেখতেছি জয়েন আসলে অনেক ধরনের হয়। সো জয়েনের ক্ষেত্রে আমার আউটার জয়েন, তারপর হচ্ছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, এই জিনিসগুলা পড়ার চেষ্টা করছিলাম। সো একটা বিষয় হচ্ছে যে যদি আমি ন্যাচারাল লেফট আউটার জয়েন বলি, তো এটা হচ্ছে যে ন্যাচারাল জয়েনে ছিল আমার, যদি দুইটা টেবিলে কমন অ্যাট্রিবিউট যদি থেকে থাকে, তাহলে শুধুমাত্র কমন অ্যাট্রিবিউটের যে সেম ভ্যালুগুলো শুধু ন্যাচারাল জয়েনের মধ্যে আসতো। কিন্তু আউটার জয়েনের ক্ষেত্রে যদি কোনো ভ্যালু যদি আমার না থেকে থাকে, যেমন এখানে এই যে CS315 এইটা ছিল না দুইটা টেবিলের মধ্যে, তো এমন যদি কোনো কিছু থেকে থাকে তখন হচ্ছে আউটার জয়েন দিলে যেটা হয় যে আমার আগের রিলেশনটা থেকে যায়। মানে আগের রিলেশনের ভ্যালুটা সহই ওই পরবর্তী যে নতুন যে জয়েনিংটা হবে সেখানে নাল ভ্যালু বসাই দিয়ে সেটাকে নিয়ে আসে। অর্থাৎ লেফট সাইডটা আমরা কি বলে এটাকে প্রিজার্ভ করি। আবার রাইট আউটার জয়েনের ক্ষেত্রে রাইট সাইডটা প্রিজার্ভ করি, রাইটের পার্টটুকু থাকে, কিন্তু যদি আমার মাঝখানে ভ্যালুগুলো যদি না থাকে তাহলে নাল বসাই দিয়ে সেটা ফিল আপ করতে হয়। সো এটা হচ্ছে রাইট আউটার জয়েন। ঠিক আছে, সো জয়েনের মধ্যে এই এই টাইপের জিনিসগুলো ছিল যে কয় ধরনের জয়েন হইতে পারে। সো প্রথমত ছিল হচ্ছে ইনার জয়েন, তারপর হচ্ছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এবং ফুল আউটার জয়েন। ঠিক আছে, তো এই জিনিসগুলো ছিল শুধু। এবং একটু খেয়াল করে দেখতে হবে যে এই জয়েনের ক্ষেত্রে জয়েন কন্ডিশন কি কি হতে পারে। সো জয়েন্ট কন্ডিশন, আমরা একটা কন্ডিশন হচ্ছে ন্যাচারাল কন্ডিশন, মানে ন্যাচারাল জয়েন্ট টাইপের। আর একটা হচ্ছে অন কন্ডিশন, যেখানে আমার একটা অনের পরে একটা প্রেডিকেট থাকে, যে শর্তগুলো থাকতে হবে। আর আরেকটা হচ্ছে ইউজিং কন্ডিশন। তো ইউজিং কন্ডিশন হচ্ছে আমি কোন কোন অ্যাট্রিবিউটের উপর আসলে জয়েন করব, সেটা আমাকে বলে দিতে হবে যে আমি দুইটা টেবিলের এই এই কলামের উপরে আসলে জয়েন করতে চাচ্ছি। ঠিক আছে, এইগুলো আসলে একটু বই থেকে পড়তে হবে। সো ফুল আউটার জয়েনের কাজ ছিল হচ্ছে যে আমার রাইট সাইড এবং লেফট সাইড সবগুলোকেই প্রিজার্ভ করব, যদি কোনো ভ্যালু না থেকে থাকে তাহলে আমরা সেখানে নাল বসাই দেব। ঠিক আছে, এটা ছিল ন্যাচারাল ফুল আউটার জয়েন। তো ইনার জয়েনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফুল আউটার জয়েন বা আউটার জয়েন যে জিনিসগুলো আছে সেটাও আসলে ন্যাচারালি কাজ করতে হবে। সো ওটার প্রেডিকেট হবে হচ্ছে, মানে জয়েনিং কন্ডিশন হচ্ছে ন্যাচারাল কন্ডিশন দিতে হবে। আর যদি ইনার জয়েন করতে চাই, ইনার জয়েনের ক্ষেত্রে আমাকে অন কন্ডিশনের উপর কাজ করতে হয়। ঠিক আছে, অন কন্ডিশন, এই জিনিসগুলো আমরা দেখাইছিলাম গত ক্লাসে। আর হচ্ছে আমরা চাইলে ইউজিং কন্ডিশনও ব্যবহার করতে পারি। যেমন আমরা ইউজিং দিচ্ছি কোর্স আইডির উপরে আমরা জয়েনিং করতে যাচ্ছি। ঠিক আছে, কোর্স আইডির উপর আমরা ফুল আউটার জয়েন করতে যাচ্ছি। সো তার মানে কি, কোর্স আইডিটা কমন রাখতে হবে আমাদের, শুধুমাত্র একটা আসবে, বাকি দুইটা টেবিল থেকে দুইটা টাপল আসবে আর কি। তো এইভাবে আসলে জয়েনিংটা হচ্ছিল। সো আজকে আমরা টোটালি নিউ টপিক দেখব, যদিও আমরা ভিউ সম্পর্কে আগেই কিছুটা জেনে আসছি। তারপর আমরা একটু ভিউ সম্পর্কে আর একটু ডিটেলস জানার চেষ্টা করব আসলে। তো মনে আছে ভিউ আসলে কি ছিল?
স্যার ভিউয়ার যে টার্মটা দেখতে পাই সেটাই ছিল ভিউ। হ্যাঁ, এটা খুবই সিম্পল ভাবে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ডেটাবেজে যখন আমরা ডেটা ইনসার্শন করি, প্রত্যেকটা ইউজারের জন্য সব ডেটা দেখার কোনো প্রয়োজনীয়তা নাই। সো যার জন্য যেটুকু পারমিটেড সেটা ওই ইউজারের ভিউ। ঠিক আছে? অর্থাৎ লজিক্যালি এটা কিন্তু মানে ফিজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন না, এটা হচ্ছে লজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন। ফিজিক্যাল লেভেল বলতে বুঝাচ্ছি যে আমার এটা হচ্ছে যদি এটা তো হার্ড ডিস্কে সেভ করা নাই। ঠিক আছে? এই ভিউটা হার্ড ডিস্কে সেভ করা থাকে না। তো এই ভিউটা আসলে লজিক্যালি তৈরি হয়। অর্থাৎ হার্ড ডিস্কে যে ডেটা আছে সেই ডেটাকে ব্যবহার করে এই ভিউটা তৈরি করা হয়। সো এটা আসলে লজিক্যাল রিলেশন। এই ভিউ হচ্ছে লজিক্যাল রিলেশন। সো অলরেডি এখানে আমরা খুবই নরমাল এসকিউএল যেগুলা সেটা আমরা জানি যে সিলেকশন থাকে এবং তার কোথা থেকে সিলেক্ট করতে হবে সেটা বলা থাকে। যেমন এখানে সিলেক্ট আইডি নেম ডিপার্টমেন্ট নেম এবং হচ্ছে ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর। তো এটা হচ্ছে জাস্ট একটা এসকিউএল কুইরি যেটা কি করতেছে যে ইনস্ট্রাক্টর টেবিল থেকে ইনস্ট্রাক্টরদের আইডি নেম এবং ডিপার্টমেন্ট নামটা শো করবে জাস্ট। তো একটা পার্সন এই ভিউটা পাইতে পারে। তো ডেটাবেজের ক্ষেত্রে অনেকগুলো ডেটাবেজের ক্ষেত্রেই এই মানে এই জিনিসটাকে এই যে টেবিলটা আমরা যে দেখি মানে যে ভিউটা দেখি এই ভিউটাকে সেভ করে রাখা যায়। ঠিক আছে? সো এই ভিউটাকে যখন আমরা সেভ করে রাখবো তখন সেই সেভিংটাকে আমরা আসলে এখানে বলতেছি যে ভার্চুয়াল রিলেশন। ঠিক আছে? যে ভার্চুয়াল রিলেশন। ভার্চুয়াল রিলেশন কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে আহ, এই যে ভিউটা এটা আসলে ফিজিক্যাল লেভেলে বা হার্ড ডিস্কের মধ্যে স্টোর করা নাই। জাস্ট একটা লজিক্যাল রিলেশনটা বলা আছে বা লজিক্যাল এসকিউএল কমান্ড দেওয়া আছে এবং সেই অনুযায়ী তথ্যগুলো সেভ করা হচ্ছে। ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিলেশন। সো এই ভার্চুয়াল রিলেশন ইজ এ ভিউ, ইজ কল্ড এ ভিউ। ঠিক আছে? সো তার মানে আমরা আসলে চাইলে ভিউকে তৈরিও করতে পারি। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ভিউ এর ডেফিনেশনের ক্ষেত্রে কিভাবে ভিউকে তৈরি করা যায়। সো নর্মাল কন্ডিশনটা হচ্ছে যে ক্রিয়েট ভিউ ভি অ্যাজ কোয়েরি এক্সপ্রেশন। ঠিক আছে? সো এই ভি ক্রিয়েট ভিউ হচ্ছে ভি, এই ভি হচ্ছে কি ভিউ এর নামটা, মানে আমি যে ভিউটা তৈরি করব সেই ভিউ এর নাম দিতে হবে। সো সেখানে ভি দিতে হয় আর কি। আর এরপর হচ্ছে কোয়েরি এক্সপ্রেশন। ঠিক আছে? আচ্ছা আমি একটু 1 মিনিট পরে কথা বলতেছি। আচ্ছা যা বলতেছিলাম, সো আমাকে ক্রিয়েট ভিউ ভি, তো আমাকে ভি হচ্ছে ভিউ নেম এবং তারপর হচ্ছে কোয়েরি এক্সপ্রেশন। আর আমি যে লজিক্যাল কন্ডিশন দিয়ে ভিউটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে কোয়েরি এক্সপ্রেশন দিতে হবে আমাকে। তো একটু আমরা খেয়াল করে দেখি যে এখানে একটা ভিউ তৈরি করা হয়েছে এক্সাম্পল ভিউ হিসেবে, যেখানে আমরা লেখা লেখা আছে যে
ক্রিয়েট ভিউ ফ্যাকাল্টি অ্যাজ কন্ডিশনটা দেওয়া আছে, এসকিউএল কন্ডিশনটা হচ্ছে যে সিলেক্ট আইডি নেম ডিপার্টমেন্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে ইনস্ট্রাক্টর টেবিলে আসলে আমাদের ছিল হচ্ছে আইডি নেম ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি। তাহলে এই ভিউটা যখন তৈরি হবে, তাহলে ভিউয়ের মধ্যে আসলে স্যালারি বাদে বাকি যে ইনফরমেশনগুলো ছিল সেইগুলা লজিক্যালি স্টোর হবে। ঠিক আছে, সো এই ভিউটাকে চাইলে আমরা কি বলে ডেটাবেসে যে টেবিল আছে সেই টেবিলের মতো আমরা আসলে ব্যবহার করতে পারি। যেহেতু আমার ভিউটা আসলে এক ধরনের টেবিলের মতো, কিন্তু এটার ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এটা লজিক্যাল এক্সিস্টেন্স আছে। তো চাইলে আমরা এইটাকে সেভ করে আমাদের ডেটাবেসে যদি আমরা চাই ভিউকে সেভ করতে পারি এবং সেভ করে সেই ভিউটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আসলে দেখেন সবাই যে এখানে সিলেক্ট নেম ফ্রম ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু বায়োলজি। তাহলে এইটা আসলে কি করবে বলুন দেখি কেউ। স্যার নেম গুলাকে সিলেক্ট করবে ফ্যাকাল্টি টেবিল থেকে, যেখানে ডিপার্টমেন্ট নেম থাকবে স্যার বায়োলজি। না, এটা ভুল বললেন, ফ্যাকাল্টি টেবিল না, ফ্যাকাল্টি হচ্ছে ভিউ একটা স্যার, ভিউ। তাহলে রাইট, জিনিসটা টেবিলের মতো কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা টেবিল বলা যাবে না আমাদেরকে। তো এটা আসলে আমাদেরকে বলতে হবে ফ্যাকাল্টি হচ্ছে একটা ভিউ। তো ফ্যাকাল্টি ভিউ থেকে শুধুমাত্র নেমগুলোকে আমরা সিলেক্ট করব, যেখানে ডিপার্টমেন্ট নেম হচ্ছে বায়োলজি। ওকে, সো আরো আসলে কমপ্লেক্স টাইপের আমরা ভিউ তৈরি করতে পারি। কিরকম, নেক্সট এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। এখানে কি বলতেছে যে ক্রিয়েট ভিউ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টস আন্ডারস্কোর টোটাল আন্ডারস্কোর স্যালারি। ঠিক আছে, অ্যাট্রিবিউট থাকবে কি কি, ডিপার্টমেন্ট নেম এবং টোটাল স্যালারি। অর্থাৎ এই যে আমি যে ভিউটা তৈরি করতেছি, ভিউ এর মধ্যে আমি চাইলে আমাদের অ্যাট্রিবিউটকেও আমি রিনেম করে দিতে পারি। এখানে কিন্তু অ্যাট্রিবিউট গুলোকে রিনেম করে দিচ্ছে। ঠিক আছে, মানে এই ডিপার্টমেন্ট নেম কমা টোটাল স্যালারি, এটা কিন্তু আসলে আমার যে নতুন ভিউটা তৈরি হবে সেটার কলাম গুলাকে রিনেম করে দিচ্ছে। সো এখানে বলতেছে অ্যাজ সিলেক্ট ডিপার্টমেন্ট নেম সাম স্যালারি, অর্থাৎ ডিপার্টমেন্ট নেমগুলোকে আমরা সিলেক্ট করব এবং স্যালারিগুলোকে সামেশন করব। কিসের ভিত্তিতে, আমরা গ্রুপ বাই করতেছি ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে টোটাল স্যালারি সেটাকে আমরা আসলে একটা ভিউতে সেভ করে রাখতেছি এবং সেই ভিউটার নাম দিচ্ছি হচ্ছে ডিপার্টমেন্টস আন্ডারস্কোর টোটাল আন্ডারস্কোর স্যালারি। ঠিক আছে, কিন্তু ভিউটা তৈরি হচ্ছে কোথা থেকে, ভিউটা তৈরি হচ্ছে কিন্তু ইনস্ট্রাক্টর টেবিল থেকে। এই যে ইনস্ট্রাক্টর টেবিলটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে ডেটাবেজের ভিতরে, কিন্তু এই যে ভিউটা তৈরি হলো ডিপার্টমেন্ট টোটাল স্যালারি, এইটা আসলে লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতেছে। অর্থাৎ আমরা এটাকে খুব সিম্পলি এভাবে চিন্তা করতে পারি যে মনে করেন এ ইকুয়ালস টু কি লিখি, ধরলাম একটা এ, সি তে আমরা যদি একটা কোডিং লিখি এ ইকুয়ালস টু বি প্লাস সি, কথার কথা। তো বি এবং সি এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ধরেন 10, আর সি এর ভ্যালু দেওয়া আছে 5। তাহলে এই যে 10 এবং 5 এই দুইটার আসলে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কিন্তু। হ্যাঁ, এটা আসলে মেমোরিতে ফিজিক্যাল এক্সিস্টেন্স লোকেট করা আছে, কিন্তু যখন আমরা এই দুটোর উপর কোনো অপারেশন করব, সেটা আসলে একটা লজিক্যাল অপারেশন তৈরি হচ্ছে এবং সেই লজিক্যাল অপারেশন হওয়ার পরে কিন্তু আসলে এটার যে ডেটাটা সেটা পরে ওই লজিক্যাল রিলেশন দিয়ে সেভ হবে। তার মানে এটা কি ফিজিক্যাল রিলেশন উপরে, ফিজিক্যাল টেবিলের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এইভাবে আসলে ফিজিক্যাল টেবিল এবং যে লজিক্যাল ভিউ এই দুইটা আসলে রিলেটেড। তো তার মানে এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে কোনো কারণে কোনো কারণে যদি আমার, আচ্ছা ওইটা ওই টপিকটা পরে আসি। আচ্ছা, আমরা আর একটা ভিউ দেখার চেষ্টা করি। এই ভিউটা একটু অনেক বড় সাইজের।
এটা আমরা একটু খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি এটা কি বলতেছে। সো এখানে বলতেছে যে ফিজিক্স ফল 2009 নামে একটা ভিউ তৈরি করতেছি। কিভাবে তৈরি করতেছি? সিলেকশন করতেছি কোথা থেকে, যে সিলেকশন কোর্স আইডি, সেকশন আইডি, বিল্ডিং, রুম নাম্বার। কোথা থেকে? ফ্রম হচ্ছে কোর্স এবং সেকশনকে আমরা ক্রস জয়েন করতেছি। ঠিক আছে, তার মানে আসলে একটু খেয়াল করে দেখেন, ভিউ শুধুমাত্র একটা টেবিল থেকে বের করব তা কিন্তু না, অনেকগুলো টেবিলের ক্রস জয়েন বা ন্যাচারাল জয়েন করেও কিন্তু আসলে ভিউ তৈরি করা যায়। সো এখানে কোর্স এবং সেকশন এই দুইটাকে ক্রস জয়েন হচ্ছে, ক্রস জয়েন করার পরে আমরা জাস্ট এই কোর্স আইডি, সেকশন আইডি, বিল্ডিং, রুম নাম্বার এগুলো সিলেক্ট করব আর কি, মানে ভিউ এর অ্যাট্রিবিউট হিসেবে এইগুলো থাকবে। তো এবং সেখানে আমরা কন্ডিশন দিয়ে দিচ্ছি কি কি কন্ডিশনের উপরে আমাদের টাপল গুলো সিলেক্টেড হবে। ঠিক আছে, সো বা অনেক বারবারই বলছে যে হোয়ার কন্ডিশন আসলে টাপলের উপরে কন্ডিশন সেট করার জন্য, যে টাপলের ভ্যালুর উপরে কন্ডিশন সেট করার জন্য। ঠিক আছে, সো এইখানে টাপলে কন্ডিশন দেওয়া ছিল যে কোর্স আইডি, দুইটা টেবিলে কোর্স আইডি ম্যাচ হইতে হবে অবশ্যই, ফিজিক্স ডিপার্টমেন্টে ফল এবং 2009 সালে। তো এটা হচ্ছে জাস্ট এই ভিউটা তৈরি হচ্ছে। এখন এই ভিউটাকে চাইলে আমরা আরো অন্যভাবে তৈরি করতে পারি বা এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারি, অথবা এই ভিউ থেকে চাইলে আমরা নতুন আর একটা ভিউ লজিক্যালি বিল্ড আপ করতে পারি। যেমন এখানে বলছি কি, ফিজিক্স ফল 2009 ওয়াটসন। তার মানে কি ফিজিক্স ফল 2009 এটা নতুন একটা একটা ভিউ ছিল আগেরটা, আর এখানে নতুন আর একটা ভিউ তৈরি হচ্ছে ফিজিক্স ফল 2009 ওয়াটসন হিসেবে। ঠিক আছে, তো কেন তৈরি হচ্ছে এভাবে, যেখানে এখানে বিল্ডিং নেম হচ্ছে ওয়াটসন, তো এইটা বিল্ডিং নেমটা ওয়াটসন করার জন্য আসলে নতুন আরেকটা ভিউ তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে কেউ যদি চায় যে মানে মনে করেন যে আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তো আমি একজনকে দিলাম র্যাঙ্কিং এ যে আছে যে সে হচ্ছে মানে ধরেন যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর যে আছে সে ফিজিক্স ফল 2009 এর যতগুলো কোর্স আছে সেকশন আছে সে সবগুলো দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু যে হচ্ছে আপনার টিচার সে শুধুমাত্র হয়তোবা সে যে ডিপার্টমেন্টের বা যে বিল্ডিং এর টিচার সে শুধুমাত্র ওই কোর্সগুলো আসলে দেখতে পাবে। তো এই যে এখানে কিন্তু ভিউ এর গঠনগত দিক থেকে কিন্তু আমরা আসলে আলাদা আলাদা করে দিচ্ছি সবাইকে। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে অ্যাজ ইউজ করা হয়েছে কেন ভিউয়ের, ক্রিয়েট ভিউয়ের পর? এটা আসলে ডেফিনেশন তো, মানে আমি যখন ভিউটা তৈরি করব ভিউকে মানে এভাবে চিন্তা করেন, অ্যাজ মানে কি যেমন বা যেভাবে। ঠিক আছে, রিনেম করার ক্ষেত্রে, জি স্যার। হ্যাঁ, তো ওইটা আসলে রিনেম করা না আসলে, এটা এখানে রিনেম আসলে না। আপনি যদি ভিউ এর ডেফিনেশনটা দেখে আসেন, আমরা কিন্তু ভিউ এর ডেফিনেশনটা দেখছিলাম, এই যে ক্রিয়েট ভিউ, ক্রিয়েট ভিউ ভি অ্যাজ এক্সপ্রেশন। তো মানে হচ্ছে এই ভিউটার গঠনগত দিক হবে এইটা। সো এটাকে আমরা অ্যাজ হিসেবে ব্যবহার করতেছি। অ্যাজ কে আসলে আমরা রিনেম করতে পারি, মানে রিনেম অপারেশন হিসেবে আমরা আগে দেখে আসছি, কিন্তু এখানে আসলে অ্যাজ রিনেম হিসেবে কাজ করতেছে না, এটাকে আমরা একটা ভিউকে ওই ডেফিনেশনের কনসেপ্টে অ্যাজ বলতেছি যে এই ভিউটা হচ্ছে এই রকম। ঠিক আছে, আচ্ছা এই ভিউটা কেউ এক্সপ্লেন করতে পারবেন? একটু দেখেন, দেখে সবাই চিন্তা করে দেখেন এটা আসলে কি করার চেষ্টা করতেছে।
কি বুঝলেন, এই ভিউ এবং আগের দুইটা ভিউ এর মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার, তেমন তো নেই। তো এই জায়গায় স্যার এই যে ফ্রম এ স্যার সিলেক্টটা দিছে, এই যে মানে আগের সিলেক্টটা ইউজ করছে। এখানে আসলে, হ্যাঁ আসলে কাজটা কিন্তু, এখানে কয়টা ভিউ তৈরি হবে বলেন তো দেখি, আগে সেটা আগে বলেন। মেবি দুইটা হবে স্যার, এই যে ক্রিয়েট ভিউ ফিজিক্স ফর 2009 এর ভিউটা তৈরি হবে, আবার এই যে সিলেক্ট স্যার ওইটাও তো মেবি তৈরি হবে। না 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 না, এখানে শুধুমাত্র একটা ভিউ তৈরি হবে। এইটা এই জন্য কোশ্চেনটা আমি করছি যে ও আসলে, স্যার, এই যে ফিজিক্স ফর 2009 এর। না এখানে আসলে দেখেন আমাকে ক্রিয়েশন ভিউ কয়বার লেখা আছে? ক্রিয়েট ভিউ শুধুমাত্র একবারই লেখা আছে, তাই না? ফিজিক্স ফল 2009 ওয়াটসন, এই শুধুমাত্র এই একটা ভিউ তৈরি হবে, ঠিক আছে? কিন্তু কিভাবে তৈরি হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখানে সিলেক্ট করতেছি কোর্স আইডি রুম নাম্বার, ঠিক আছে? কোর্স আইডি রুম নাম্বার ফ্রমের ভিতরে সাব কোয়েরি ব্যবহার করতেছি। এই সাব কোয়েরি কিন্তু আগে আসলে ছিল ইয়ার জন্য, ফিজিক্স ফল 2009 এর জন্য শুধুমাত্র ছিল, মানে আগের স্লাইডে যেটা দেখে আসছি। তো তার মানে এখানে কিন্তু আসলে আমরা নতুন করে ফিজিক্স ফল 2009 এই ভিউটা তৈরি করি নাই। ওইটার যে ডেফিনেশনটা ছিল, ওই ডেফিনেশনকে সরাসরি আমরা ফর্মের ভিতর বসাই দিছি, ঠিক আছে? এবং তারপরে, মানে স্যার আগের ভিউটা স্যার আমরা এই জায়গায় ইউজ করতেছি। না এখানে আমরা আগের ভিউটা ইউজ করতেছি না, আগের ভিউ এর ডেফিনেশনটাকে ব্যবহার করতেছি। মানে ভিউ ইউজ করা মানে কি, ভিউটাকে আগে তৈরি করতে হবে, তারপর সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু আমরা ফিজিক্স ফল 2009 এই ভিউটা তৈরি করি নাই কিন্তু। আমি আগের স্লাইডে যাই। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু দুইবার ক্রিয়েট ভিউ লেখা ছিল, ক্রিয়েট ভিউ ফিজিক্স ফল 2009 একবার। তো এখানে কিন্তু জাস্ট ওই একটা ভিউ তৈরি করে ফেলতেছে আগে, তারপরেও সেই ওই ফিজিক্স ফল 2009 কে ব্যবহার করে নতুন আরেকটা ভিউ তৈরি করতেছে, ঠিক আছে? কিন্তু এই এই স্লাইডে দেখেন, এই স্লাইডে কিন্তু শুধুমাত্র একটা ভিউ তৈরি হবে। সেই ভিউটা হচ্ছে ফিজিক্স ফল 2009 ওয়াটসন, একটা ভিউ তৈরি হবে। কিভাবে তৈরি হবে? ওই যে আগে যে ফিজিক্স ফল 2009 এর যে ভিউটা তৈরি করার চেষ্টা করছিলাম আগের স্লাইডে, এখন আসলে ওই ভিউটা তৈরি করব না। ওই ভিউটার যে ডেফিনেশন ছিল, সেই ডেফিনেশনকে শুধুমাত্র আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমি যদি আরো সহজভাবে বলতে চাই, এরকম মনে করেন এ ইকুয়ালস টু ছিল বি প্লাস সি, ঠিক আছে? আমি নতুন একটা ভিউ তৈরি করছি, এটা হচ্ছে প্রথম ভিউ এ ইকুয়ালস টু, এটা ধরে ধরে নিই এটা হচ্ছে 1 নম্বর ভিউ এ ইকুয়ালস টু বি প্লাস সি। 2 নম্বর ভিউ হচ্ছে ডি ইকুয়ালস টু এ জি প্লাস স্যার, বুঝতে পারছি। অনলি শুধু স্যার ওইটার ই। ওইটার ইয়াটা দেখুন, মানে হ্যাঁ ভিতরের ইয়াটা ইউজ হবে। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে আসলে, এটা ছিল আগের স্লাইডে, এখন যেটা করতেছি শুধুমাত্র একটা ভিউ তৈরি করতেছি। সেখানে একটা ভিউ হচ্ছে ডি ইকুয়ালস টু কি, বি প্লাস সি প্লাস ই, ঠিক আছে? এইভাবে আসলে, অর্থাৎ এই যে এ এর যে ডেফিনেশনটা ছিল, আমরা এ কে আগে তৈরি করি নাই, কিন্তু এ ডেফিনেশনটাকে সরাসরি ব্যবহার করে ফেলছি, এটাই। আচ্ছা, সো ভিউ এর কিছু কন্ডিশন আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে একটা ভিউ আর একটা ভিউ এর উপর টোটালি ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হইতে পারে। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা আচ্ছা, সো একটা ভিউ আর একটা ভিউ এর উপর টোটালি ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হইতে পারে। কিভাবে ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হবে? যদি ভি, আমি যদি বলি ভি টু ভি ওয়ানের উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, তার মানে আসলে বোঝাচ্ছে ভি টু ভি ওয়ানকে পুরাটুকুই ইউজ করতেছে, মানে টোটালি ইউজ করতেছে, ভি ওয়ানের পুরা পার্ট ইউজ করতেছে ভি ওয়ানের। কিন্তু যদি আমি বলি যে ভি টু
ডিপেন্ডস অন V1 এর মানে বোঝাচ্ছে হয় V2 V1 এর পুরোটাকে ব্যবহার করতেছে অথবা V1 এর কিছু অংশকে ব্যবহার করতেছে। ঠিক আছে, তো দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডিপেন্ড ডিরেক্টলি মানে হচ্ছে পুরা একটা ভিউ অন্য ভিউকে পুরোপুরি ইউজ করতেছে, আর ডিপেন্ড অন মানে হচ্ছে একটা ভিউ V2 V1 কে পার্শিয়ালি ইউজ করতে পারে অথবা ফুল ইউজ করতে পারে। ঠিক আছে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে রিকার্সিভ ডিপেন্ডেন্সি। রিকার্সিভ ডিপেন্ডেন্সি অলরেডি আমরা বুঝে গেছি যে সিঙ্গেল মানে একটা ভিউ যদি তার নিজের উপরই আবার ডিপেন্ডেন্ট হয়, তো সেটা হবে রিকার্সিভ ডিপেন্ডেন্সি, কাইন্ড অফ রিকার্সিভ ফাংশনের মতো। সো ভিউকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, তো আমরা ভিউকে অনেকভাবে এক্সপ্যান্ড করতে পারি। ভিউকে এক্সপ্যান্ডের একটা উপায় হচ্ছে এটাকে রিপিট করা। ঠিক আছে, যেমন এখানে দেখেন কি বলছে, রিপিট ফাইন্ড, এই জায়গাতে রিপিট ফাইন্ড এনি ভিউ রিলেশন VI ইন E1। E1টা কি? E1টা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, মানে কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, SQL এক্সপ্রেশন। আর V1 হচ্ছে আমাদের ভিউটা, যে ভিউটা আমরা করতেছি। সো আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনের উপর আমরা কোনো একটা ভিউকে বের করতে যাচ্ছি V1। তো রিপ্লেস দ্য ভিউ রিলেশন VI বাই এক্সপ্রেশন ডিফাইনিং VI। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত এই কাজটা করব? আনটিল নো মোর ভিউ রিলেশন আর প্রেজেন্ট ইন E1। সো এটা এক্সপ্যানশন কিভাবে হবে? এক্সপ্যানশন আসলে জিনিসটা এরকম চিন্তা করেন যে কতগুলো ফাংশনকে যখন আমরা কল দিই, তো ওই ফাংশনের রিকার্সিভ ফাংশন হোক বা অন্য কোনো ফাংশন হোক, ওটা কতক্ষণ পর্যন্ত কাজ করে? যতক্ষণ না ভ্যালিড কোনো কন্ডিশন থাকে, অথবা আমরা যদি লুপ ব্যবহার করি, লুপের মধ্যে যতক্ষণ না ভ্যালিড কন্ডিশন থাকে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকে। ঠিক আছে, সো কোনো একটা এক্সপ্রেশন দেওয়া আছে E1, ওই এক্সপ্রেশন থেকে আমরা V1 কে বের করে নিয়ে আসতে চাচ্ছি। সো আমরা তাহলে কিভাবে বের করবো? যতক্ষণ আসলে ওই এক্সপ্রেশনটা ভ্যালিড আমার ডেটাবেস টেবিল থেকে, ততক্ষণ আসলে আমাদের একটা লুপ চালাতে হবে। ঠিক আছে, তো লুপ, এইটা হচ্ছে লুপটা, আসলে ডেটাবেসের লুপ এইভাবে লিখতে হয়, রিপিট আর হচ্ছে আনটিল। সো এটা হচ্ছে লুপের মতো আর কি। ঠিক আছে, কন্ডিশনটা, লুপের কন্ডিশনটা ব্রেক হবে এই যে আনটিলের মধ্যে কন্ডিশনটা লিখতে হয়। কি কন্ডিশন? নো মোর ভিউ রিলেশনস আর প্রেজেন্ট ইন E1। ঠিক আছে, মানে E1 এক্সপ্রেশনের মধ্যে অন্য কোনো ভিউ যদি না থেকে থাকে তাহলে এই লুপটা চলতে থাকবে। এটা একটু বুঝতে হয়তো বা সমস্যা হতে পারে। এটা স্যার এখানে ভিআই আর ই1টা কি? ভিআইটা হচ্ছে আমাদের যে কোনো এক্সপ্রেশন ভিউ। ঠিক আছে, এখানে যেমন V1 হচ্ছে কি, একটা ভিউ, 1 নাম্বার ভিউ। VI হচ্ছে আমার তম ভিউ। আর E1 হচ্ছে আমার এক্সপ্রেশন। এক্সপ্রেশন অনেক কিছু হইতে পারে, এক্সপ্রেশন আমার রিলেশন হইতে পারে, কোনো দুইটা টেবিলের জয়েনিং হইতে পারে। মানে এখানে বলার চেষ্টা করতেছে একটা রিলেশন থেকে বা একটা জয়েনিং, কোনো এক্সপ্রেশন, সেটা জয়েনিং হোক, এসকিউএল কমান্ড হোক, যাই হোক না কেন, সেটার মধ্যে থেকে যতগুলা ভিউ পসিবল সেটা যদি আমরা কম্বিনেশন আকারে বের করতে চাই, ঠিক আছে, সো সেটা একটা সুডো কোড এখানে দেওয়া আছে। মানে মনে করেন এভাবে যদি চিন্তা করি, ইনস্ট্রাক্টর টেবিল হচ্ছে আমার একটা এক্সপ্রেশন। তো ইনস্ট্রাক্টর টেবিলে আসলে যদি আমরা ভিউ বের করতে চাই, কত ধরনের ভিউ হতে পারে? অনেক ধরনের ভিউ কিন্তু হতে পারে। আমি বলতে পারি যে সিলেক্ট, শুধুমাত্র নেম দিলাম ফ্রম ইনস্ট্রাক্টর, এটা একটা ভিউ। এরপর আমি দিলাম সিলেক্ট স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, এটা আরেকটা ভিউ। তো এরকম যতগুলা আমার ভিউ পসিবল সেটাকে আসলে এক্সপ্যান্ড করতে চাই আমরা, মানে এখানে কতগুলা ভিউ তৈরি হতে পারে। আমি কি বুঝাতে পারতেছি? আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার বুঝি না আমি। মানে মনে করেন ইনস্ট্রাক্টর টেবিলে কয়টা অ্যাট্রিবিউট ছিল? 3-4টা স্যার।
কি কি ছিল? একটা ছিল হচ্ছে আইডি, তাই না? একটা ছিল আইডি, তারপর ছিল কি নেম, এরপর ছিল হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম, এরপর ছিল হচ্ছে স্যালারি, মানে ইনস্ট্রাক্টর টেবিল, বা এটাকে আমরা যদি এক্সপ্রেশন বলি। তো এখন চিন্তা করে দেখেন ইনস্ট্রাক্টর টেবিল থেকে নর্মাল সেন্সে কয়টা ভিউ পসিবল? শুধু আইডি দিয়ে একটা ভিউ পসিবল না? জি স্যার, পসিবল। আবার শুধু নেম দিয়ে একটা ভিউ পসিবল, শুধু ডিপার্টমেন্ট নেম দিয়ে আরেকটা ভিউ পসিবল, এবার স্যালারি দিয়ে আবার কি দুইটা দুইটা একসাথে করে ভিউ পসিবল, এই দুইটা একসাথে করে ভিউ পসিবল, আবার নেম ডিপার্টমেন্ট নেম এই দুইটা একসাথে করে ভিউ পসিবল। তো এইভাবে আসলে অনেকগুলো কিন্তু ভিউ পসিবল। তো এটা ভিউ এক্সপ্যানশন মানে হচ্ছে আমি এমনভাবে একটা লুপ জেনারেট করব যতক্ষণ না আমার যে এক্সপ্রেশনের মধ্যে অল পসিবল ভিউকে আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এটা আসলে ভিউ এক্সপ্যানশন। এটা একটু বই থেকে পড়তে হবে, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভিউকে আমরা আপডেট করব কিভাবে। নর্মালি আমরা কি করি? নর্মালি আমরা টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করি, ঠিক আছে? কিন্তু ভিউ যখন আমরা তৈরি করব, ভিউ তৈরি করে সেটা কিন্তু সেভ করে রাখা যায় লজিক্যালি। তো ভিউ যখন আমরা তৈরি করব সেটার মধ্যেও আমরা আসলে ভ্যালুকে ইনসার্ট করতে পারি, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখেন এখানে কি করতেছি। ফ্যাকাল্টি কিন্তু একটা ভিউ ছিল, আমরা আগের স্লাইডগুলোতে দেখে আসছি ফ্যাকাল্টি হচ্ছে একটা ভিউ। সেখানে আমরা কি করতেছিলাম, সেখানে আমরা ফ্যাকাল্টিতে মধ্যে ছিল হচ্ছে আইডি ছিল, মানে ইনস্ট্রাক্টর টেবিল থেকে ফ্যাকাল্টি তৈরি হয়েছে। সো এই ফ্যাকাল্টির মধ্যে ছিল হচ্ছে আইডি, এরপর ছিল নেম, ডিপার্টমেন্ট নেম, এই তিনটা ছিল হচ্ছে ফ্যাকাল্টি ভিউ এর মধ্যে, ঠিক আছে? এই তিনটা অ্যাট্রিবিউট ছিল। তো সেখানে সো আমরা ওই ভিউতে যদি ডেটা ইনসার্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই তিনটা ডেটাই ইনসার্ট করতে হবে, তাই না? অর্থাৎ এই তিনটা ডেটা বলতে কি, তিনটা অ্যাট্রিবিউট বা তিনটা ফিল্ডের ডেটা আমাদেরকে ইনসার্ট করতে হবে, আইডি, নেম এবং ডিপার্টমেন্ট নেম। সো নতুন একটা ভ্যালু মনে করেন আমরা ইনসার্ট করতেছি, সেটা হচ্ছে আইডি এত, নাম হচ্ছে গ্রিন, আর ডিপার্টমেন্ট হচ্ছে মিউজিক ডিপার্টমেন্টের। এখন ঘটনাটা হচ্ছে যে আমি যখন এটা ইনসার্ট করতে গেলে যেটা হচ্ছে আমার এটা তো ভিউ এর মধ্যে ইনসার্ট করতেছি, এইটার অবশ্যই ফিজিক্যাল টেবিলের মধ্যে আমাদেরকে ইনসার্শন থাকতে হবে, মানে এই ডেটাটা থাকতে হবে। আদারওয়াইজ এই ভিউটা তো আসলে কনকারেন্ট হবে না। কি বলছি বোঝা গেছে? মানে আমি এমন একটা জায়গাতে ডেটাটা ইনসার্ট করতেছি সেটার লজিক্যাল এক্সিস্টেন্স আছে। তো এই লজিক্যাল এক্সিস্টেন্স থাকলে সেটার অবশ্যই ফিজিক্যাল এক্সিস্টেন্সেও আমাকে ডেটাটা পুশ করতে হবে, মানে ইনসার্ট করতে হবে। তো ফিজিক্যাল টেবিলটা ছিল হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, সেখানে তো আমার একটা স্যালারি ভ্যালুও ছিল, ঠিক আছে? তো ফ্যাকাল্টিতে শুধুমাত্র এই তিনটা ছিল, তাহলে এই স্যালারি ভ্যালুটা তো আসলে নাই। তাহলে এই স্যালারি ভ্যালুটা আসলে কি হবে? ঠিক আছে, So এই জিনিসটা আসলে এখানে দেখতে হবে যে স্যালারি ভ্যালুটা যেহেতু নাই, তো আমাকে তখন এটা নাল বসায় দিতে হবে। এটা কিন্তু ইনস্ট্রাক্টর টেবিলে কিন্তু এই 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 ভ্যালুটা ইনসার্শন হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের অবশ্যই এখানে একটা নাল ভ্যালু বসাতে হচ্ছে। আহ, so আমরা নেক্সটে যাই।
সো কিছু কিছু ভিউ মানে আমরা যখন আপডেট করব, ভিউ এর মধ্যে যখন আমরা ইনসার্ট করব, সেই ইনসার্শনের ক্ষেত্রে আমাদের কিছু কনকারেন্সির ব্যাপার আছে। মানে এই যে আমি একটা ভ্যালু ইনসার্ট করতেছি, এইটার ভ্যালুটা আসলেই কি ইনসার্টেবল কিনা, বা ওই ভ্যালুটা যদি ইনসার্ট করতে যাই কোন ফিল্ডের ভ্যালু নাই, সেটা আমাদেরকে মাথায় রেখে আসলে ইনসার্শন করতে হবে। এবং ইনসার্শনটা আরো কমপ্লেক্স হয়ে যায় যখন আমার জয়নিং এর কোনো ভিউ এর উপর আমরা ভ্যালু ইনসার্ট করি। যেমন একটু খেয়াল করে দেখেন, এইখানে যে ভিউটা তৈরি করা হচ্ছে, এই ভিউটা আসলে ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট টেবিল দুইটাকে একসাথে ক্রস জয়েন করা হয়েছে, তাই না? তার মানে আগেরটা কি ছিল? আগেরটা ছিল জাস্ট সিঙ্গেল একটা টেবিলের ভিউ ছিল, সেই ভিউ থেকে আমরা ডেটা ইনসার্ট করতেছি। সো সরাসরি ওই টেবিলে কোনো একটা এলিমেন্ট যদি না থাকে তাহলে ওখানে নাল বসাই দিচ্ছিলাম, ভালো কথা। কিন্তু এখন আমাদেরকে আরেকটা ঝামেলাটা হচ্ছে যে যখন জয়েনিং করব তখন দুইটা টেবিল তো আসলে মানে একসাথে কাজ করতে হবে দুইটা টেবিলকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে ভ্যালুটা ইনসার্ট করব সেটা ভ্যালুটা তো আসলে দুইটা টেবিলের মধ্যেও নাও থাকতে পারে। ঠিক আছে? সো আমাদেরকে তখন সেইভাবে আসলে ইনসার্শন করতে হবে। যেমন এখানে খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর ইনফো, এই ভিউটা, এটার মধ্যে আছে না আইডি, নেম এবং বিল্ডিং নেম। ঠিক আছে? সো আমরা যদি ইনস্ট্রাক্টর টেবিল দেখি, ইনস্ট্রাক্টর টেবিলে ছিল হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি। এটা ছিল ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে। আর ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে ছিল হচ্ছে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং আর একটা ছিল হচ্ছে বাজেট। ঠিক আছে? এটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল, আমরা নাম দিলাম আই টেবিল। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, নাম দিই ডি টেবিল। তো একটু খেয়াল করে দেখেন, দুইটা টেবিলের মধ্যে ক্রস জয়েন হলে সেই ক্রস জয়েন থেকে আমরা শুধুমাত্র আইডি, নেম এবং ডিপার্টমেন্ট নেমটাকে সিলেক্ট করতেছি। ঠিক আছে? মানে ইনস্ট্রাক্টর ইনফোতে, এই ভিউ এর ভিতরে। সো ঝামেলাটা হচ্ছে তাহলে আমাদের এই যে এই অ্যাট্রিবিউটগুলো ছিল স্যালারি ভ্যালু ছিল, তারপর হচ্ছে এইখানে ডিপার্টমেন্ট টেবিলে বিল্ডিং এবং বাজেট, এই যে জিনিসগুলো ছিল, এই ভ্যালুগুলো তাহলে কি হবে? তো আমি যদি এখন এই ভ্যালুটাকে ইনসার্ট করি, ইনসার্ট এত এত, ভ্যালু হচ্ছে এত, আইডি হচ্ছে এত, হোয়াইট এবং টেইলর। ঠিক আছে? আইডি হোয়াইট, আইডি এত, নাম এত, এবং হচ্ছে তার ডিপার্টমেন্ট নেম হচ্ছে এত। ডিপার্টমেন্ট নেম না, সরি বিল্ডিং, ও আচ্ছা সরি বিল্ডিং, বিল্ডিং হচ্ছে এত। সো এখানে বিল্ডিং নেমটা। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা ইনসার্ট করতেছি, তাহলে আমাদের কনকারেন্সির ব্যাপার আছে যে আমি যখন ইনসার্ট করতে যাব, আচ্ছা আমি এটা বই দেখে বলি তাহলে আপনাদের বেটার সুবিধা হবে বুঝতে। এই যে এখানে, তো আমরা ইনস্ট্রাক্টর ইনফোতে ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি এত, তারপর হচ্ছে তার নেম হচ্ছে এত এবং বিল্ডিং নেম হচ্ছে এত। তো তাহলে আদার্স যে ইনফরমেশন গুলো ছিল, আদার্স ইনফরমেশন বলতে ইনস্ট্রাক্টর টেবিলে ছিল আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম এবং স্যালারি। আর ডিপার্টমেন্ট টেবিলে ছিল ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এবং হচ্ছে বাজেট। ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা যদি আমি ইনসার্ট করি, তাহলে আমাদের কমন কি কি আছে? আইডি হচ্ছে কমন আছে, তার মানে আইডি চলে যাচ্ছে কোথায়? কোন টেবিলে আইডি যাবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যদি আমার ভিউতে এই ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই, তাহলে কি দুইটা টেবিলে তো আমাকে ইনসার্ট করতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু আপনাদের কোশ্চেন করতেছি। জি স্যার, জি স্যার। তো দুইটা টেবিলে কিন্তু আসলে আমাকে ইনসার্ট করতে হবে, তাহলে দুইটা টেবিলে ইনসার্ট করতে গেলে আমাকে দুইটা আলাদা আলাদা ইনসার্শন তৈরি করতে হবে।
তো আমাদেরকে বের করতে হবে যে কোন টেবিলে কোন ভ্যালুটাকে ইনসার্ট করতে হবে। তো এখানে আমরা যদি ইনস্ট্রাক্টর টেবিল দেখি, ইনস্ট্রাক্টর টেবিলের জন্য আইডিটা ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে টিচারের নামটা ঠিক আছে, হোয়াইট, সমস্যা নাই। কিন্তু তার ডিপার্টমেন্ট নেমটা কিন্তু এখানে বলা নাই, কারণ এখানে ছিল বিল্ডিং এর নেম, এই টেইলরটা হচ্ছে বিল্ডিং এর নেম। ঠিক আছে, তাহলে ডিপার্টমেন্ট নেম তাহলে কি হবে, নাল হবে। এবং তার স্যালারি কি বলা আছে, এই ভ্যালুসের মধ্যে তো স্যালারি বলা নাই, তাই না? না স্যার। সো স্যালারির ক্ষেত্রে আমাকে নাল বিষয়টা নিয়ে আসতে হবে। তাহলে এই টাপলটা আমাকে ইনসার্ট করতে হবে ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে, এবং ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে আমাকে ইনসার্ট করতে হবে হচ্ছে শুধুমাত্র, যেহেতু ডিপার্টমেন্ট নেম নাই এবং তার হচ্ছে বিল্ডিং শুধু নেমটা আছে, আর বাজেট, ডিপার্টমেন্টের বাজেট বলা নাই। সো তাহলে আমাদের এই টাপলটা নাল টেইলর নাল, এই টাপলটা আমাদেরকে ডিপার্টমেন্টের ভিতরে সেভ করতে হবে। ঠিক আছে, তো সেভ করার পর আসলে এই যে টেবিলটা চেহারা এরকম হবে। সো এইটুকু পর্যন্ত আগেই ছিল। ওই নতুন যে ভিউটা তৈরি করছি সেই ভিউটা ইনসার্ট করার যে করতে যে, স্যার কথাগুলো আটকে আটকে আসতেছে স্যার। আচ্ছা, আমাদের এই ভিউটা যখন আমরা তৈরি করছি, এই ডিপার্টমেন্ট টেবিলটা আমাদের আগের মতোই ছিল। তো ওই ভ্যালুটা যখন আমরা ইনসার্ট করতেছিলাম, ওই ভ্যালু ইনসার্টের সময় আমাদেরকে এই ভ্যালুটা ইনসার্ট করতে হয়েছে, টাপলটা। সো নতুন টাপলটা হিসেবে এইখানে নাল নাল আসছে। এবং ডিপার্টমেন্ট টেবিলটা একটু দেখি আমরা তাহলে। ডিপার্টমেন্ট টেবিলে এই যে দেখেন, ডিপার্টমেন্ট নেম নাল ছিল, বাজেট নাল ছিল, পেইন্টার কেন, আচ্ছা আই গেস পেইন্টার, এটা ভুল লিখছে, পেইন্টার হবে না, এটা টেইলর হবে। ঠিক আছে, এখানে পেইন্টার না, এখানে টেইলর হবে। কারণ ছিল হচ্ছে আমাদের এই যে এখানে উপরে যদি আমরা দেখি, উপরে আমরা ভ্যালু ইনসার্ট করতে হচ্ছে টেইলর হিসেবে, যে এখানে টেইলর ছিল। জি So, স্যার, টেলার হিসেবে। so ওটা পেইন্টার, হ্যাঁ পেইন্টার হবে না, ওটা হবে টেইলর। সো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল করতে হবে, এই স্লাইডে আসলে এই কথাগুলোই লেখা আছে। তো আমরা যদি এরকম এরকম ভিউ তৈরি করতে যাই এবং সেটা যদি ইনসার্শন করতে যাই, তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমি এটা ডেসক্রাইব করতেছি না, এটা আই গেস আপনি রিডিং করলে বুঝে যাবেন। তো এখন আসি ম্যাটেরিয়ালাইজড ভিউ। মানে ম্যাটেরিয়ালাইজড ভিউ বলতে আসলে কি বোঝায়? এই যে আমি যে ভিউ এর ভিতরে একটা টাপলকে, নতুন করে একটা টাপল ইনসার্ট করলাম, এই টাপলটা যখন আমি ইনসার্ট করলাম, তো এই টাপলটা তো আসলে ফিজিক্যাল যে টেবিল ছিল সেটার মধ্যে আসলে ছিল না। তো এই টাপলটাকে যদি আমার ইনসার্ট করতে হয় আসলে ফিজিক্যাল টেবিলের মধ্যে, আমাকে ওই কম্বিনেশন করে করে, মানে এই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম, ওই কম্বিনেশন করে করে আমাদের টাপলগুলো ইনসার্ট করতে হবে ফিজিক্যাল টেবিলের ভিতরে। তো এই যে আমি একটা টেবিলটাকে, মানে একটা ভিউকে আপডেট করতে যে আমার যে ফিজিক্যাল যে টেবিলগুলো ছিল সেটাকে যদি আমি নতুন করে সবগুলো আপডেট করলাম, এই আপডেটটাকেই বলা হচ্ছে ম্যাটেরিয়ালাইজিং ভিউ। ঠিক আছে, অর্থাৎ যদি আমি কোনো ভিউকে আপডেট করি, তাহলে আমাদের ফিজিক্যাল যে টেবিল আছে সেই টেবিলের টাপলগুলোকেও আপডেট করতে হবে। ঠিক আছে, মানে আবার একইভাবে আমাদের ফিজিক্যাল টেবিলটা যদি আপডেট হয়, আমাদের লজিক্যাল ভিউটাও আসলে আপডেট হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপডেটের উপর থাকতে হবে। যদি ফিজিক্যাল টেবিল আপডেট হয় তাহলে ভিউ আপডেট হয়ে যাবে, আর যদি ভিউ আপডেট হয় তাহলে সেই অনুযায়ী আমাদেরকে আমাদের ফিজিক্যাল টেবিলটাকে আপডেট করতে হবে। সো যেটা বলতেছিলাম যে যদি আমাদের আপডেটের বিষয় আসে, ফিজিক্যাল টেবিল যদি আপডেট হয় তাহলে লজিক্যাল ভিউটাও আপডেট হয়ে যাবে, আর একইভাবে লজিক্যাল ভিউ যদি আপডেট হয় তাহলে আমাদের ফিজিক্যাল টেবিলটাকেও আপডেট করতে হবে। এই যে আপডেটের বিষয়টা, এই আপডেটেড হোল বিষয়টাকে বলা হচ্ছে ম্যাটেরিয়ালাইজিং ভিউ। ঠিক আছে,
এখন আসি আমরা ট্রানজ্যাকশনের বিষয়ে। ট্রানজ্যাকশন বিষয়ে আপনাদের ধারণা কি বলেন দেখি? ট্রানজ্যাকশনটা আসলে আমরা কি ডেইলি লাইফে করি নাকি করি না? জি স্যার, করে থাকি তো। কোন কোন জায়গায় করে থাকি বলেন দেখি? স্যার এই যে ব্যাংকে, তারপর হচ্ছে স্যার বিভিন্ন সুপার শপে, তারপর অন্যান্য দোকান টোকানে করে থাকি transaction-টা। হ্যাঁ, রাইট। মানে এটা খুব এখন সবার মোবাইলে ট্রানজ্যাকশন, মানে মোবাইল ব্যাংকিং যেটা আছে, যেমন স্যার আমি ভাবছিলাম স্যার এসকিউএল দিয়ে বলছেন। না, এটাও কিন্তু এসকিউএল এর একটা পার্ট। মানে এটা জিনিসটা এমন না যে এটা এসকিউএল না, এটাও কিন্তু এসকিউএল এর একটা পার্ট। এটা ট্রানজ্যাকশন আসলে অনেক জায়গাতেই আছে। তো বিকাশের ক্ষেত্রে কিন্তু আমার বিকাশের যে ডেটাবেসটা সেটাও কিন্তু ট্রানজ্যাকশনের মধ্যেই পড়তেছে। ঠিক আছে, একটু চিন্তা করে দেখেন কিভাবে হচ্ছে। তো বিকাশে যদি আমি ধরেন আমার এখান থেকে একজনকে টাকা পাঠাতে চাইতেছি, ঠিক আছে, এখন আমার এখান থেকে একজনকে টাকা পাঠাতে গেলাম, আমি নাম্বারটা ঠিকঠাক মতো দিলাম, পিন নাম্বারও দিলাম, কিন্তু কোনো কারণে আমার ইন্টারনেট কানেকশনটা লস্ট হয়ে গেল। ঠিক আছে, কোনো কারণে প্রেস করতেছি বাটন, তার মাঝখানে প্রেস করার কমপ্লিট হওয়ার আগেই ইন্টারনেট কানেকশনটা গেছে গা। তো ট্রানজ্যাকশনটা কি আসলে কমপ্লিট হবে নাকি হবে না? স্যার হবে না তো। আচ্ছা, হইলো না, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমি তো কিছু কাজ করে রাখছিলাম যে কি বলে, নাম্বার দিছি, পাসওয়ার্ড দিছি, বাটনে প্রেস করতেছিলাম, মাঝখানে কারেন্ট গেছে। তাহলে এই যে কাজগুলো করে আসলাম, এই কাজগুলোর ইম্প্যাক্ট কি হবে? আমার কোশ্চেনটা কি বোঝা গেছে? আমি যে মাঝখানে যে নাম্বার দিলাম, পিন নাম্বার দিলাম, তো এই কাজটা কি আসলে আটকে যাবে নাকি কোনো কারণে ইন্টারনেট আসলে রিজিউম হবে? স্যার আর নতুন করে তো আবার করতে হবে তো। রাইট, হ্যাঁ, নতুন করে আসলে করতে হয়। তাহলে এখানে হইলোটা কি? মানে আমি তো কিছু কাজ করে ফেলছি, তাহলে এই কাজগুলো তাহলে হইলো না কেন, বা নতুন করে কারেন্ট আসলে সেভ নাই, সেভ থাকে না এরকম। মানে যে যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত যদি সেভ থাকে তাহলে রিজন। না, হ্যাঁ, আপনি যেটা বলছেন, হ্যাঁ, ওটা যদি সেফ থাকতো ওই স্যার পর্যন্ত। স্যার হ্যাঁ, বলেন। স্যার পুরো সিস্টেমটা স্যার লস হয়ে যাবে স্যার, পুরো সিস্টেমটাই অফ করে দেবে। মানে যতটুকু করছো পুরোটাই বাদ হয়ে যাবে। যেহেতু আমার একটা পার্ট আমার ফেল দেখাচ্ছে, তাহলে পুরোটাই সিস্টেমে অফ হয়ে যাবে। হ্যাঁ, আসলে ট্রানজাকশন খুবই সেন্সিটিভ একটা বিষয়। মনে করেন আমি আইডি, নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, সবই দিলাম, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি মানে কি বলে সেটাকে কমিট না হয়, ঠিক আছে, এই যে এখানে একটু দেখতে পাচ্ছেন যে কমিটের বিষয়টা, পয়েন্টার গেল কই? হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার ফোনে চার্জ নাই স্যার, আমার প্রেজেন্টটা একটু দিবেন, বন্ধ হয়ে যাবে ফোন। প্রেজেন্ট, আচ্ছা, আইডি কত? স্যার 330। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব। আচ্ছা, সো এখানে আমরা দুইটা অপারেশন দেখতেছি। অপারেশনের মধ্যে একটা আছে হচ্ছে কমিট, কমিট ওয়ার্ক, আর একটা হচ্ছে রোল ব্যাক। সো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ট্রানজেকশনটা বা বিকাশে টাকা পাঠানোটা যদি আমার সাকসেসফুলি হয়ে যায়, তো সেটা হচ্ছে কি কমিট ওয়ার্ক হিসেবে কাজ করবে। কিন্তু মাঝখানে কোনো কারণে যদি ইন্টারাপ্টেড হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই রোল ব্যাক করতে হবে, একদম শুরুতে যেখানে ছিল সেখানে চলে আসতে হবে। ঠিক আছে, সো দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কমিট ওয়ার্ক আর একটা হচ্ছে রোল ব্যাক। কখন করতে হবে কমিট ওয়ার্ক? যদি আমার ফুল ট্রানজেকশন কমপ্লিট হয়ে যায়, তাহলে সেটা কমিট ওয়ার্ক। আর যদি কোনো কারণে কোনো জায়গাতে আটকে যায়, সেটা রোল ব্যাক করে আগের পজিশনে নিয়ে আসতে হবে। আর এই যে এতগুলা ঘটনা, মানে আমি টাকা পাঠানোর জন্য নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে বাটন প্রেস করে রাখতেছি, করতেই গিয়ে ইন্টারনেট চলে গেল, বা প্রেস করে ধরে রাখতে হচ্ছে, তারপর কনফার্মেশন আসতেছে, বা মাঝখানে কমিট হচ্ছে অথবা রোল ব্যাক হচ্ছে, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা কাজ। ঠিক আছে, সবগুলো কিন্তু কয়েকটা ধাপে ধাপে হচ্ছে, কিন্তু এই সবগুলো ধাপকে আসলে একসাথে মার্জ করে আমাদেরকে অ্যাটমিক ট্রানজ্যাকশন বলে চিন্তা করতে হবে।
ঠিক আছে, এই যে ইউনিট অফ ওয়ার্ক, মানে এইখানে কতগুলা আলাদা আলাদা কাজ থাকলেও এই সবগুলা কাজকে আসলে একটা অ্যাটমিক ভাবে চিন্তা করতে হবে। মাঝখানে যদি কোনো একটা ইন্টারাপ্টেড হয়ে যায়, সব পুরোটা রোল ব্যাক করতে হইতে হবে। আর যদি হয় সবগুলা সাকসেসফুলি হয়ে যায়, তাহলে সেটা কমিটেড ওয়ার্ক হবে। ঠিক আছে, অ্যাটমিক কি জিনিস আমরা বুঝতে পারছি এখন? জি স্যার, সব মার্চ করে একসাথে করবে। হ্যাঁ, অ্যাটমিক বলতে যে কয়টা স্টেপ আছে সবগুলা একসাথে আমাকে মানে সাকসেসফুল হইতে হবে। আদারওয়াইজ যে কোনো একটা ফেলিয়ার হইলে পুরোটাই রোল ব্যাক। এটা হচ্ছে ট্রানজাকশন। সো আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, আমাদের কোশ্চেনও করছিলাম অনেক মিড টার্মে, যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি অনেককেই করছিলাম। তো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আসলে যেটা, সেটা হচ্ছে যে মানে গার্ড বসানো বা চেকিং বসানো, চেক পোস্ট বসানো, মানে ফ্লো। আমরা যদি কোনো কিছু চেক করতে যাই, তো আমাদের কিছু কন্ডিশন বসায় সেটাকে চেক করতে হয়, ওইটাই আসলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ডেটাবেসের মধ্যে আসলে ফর্মাল ডেফিনেশন হচ্ছে যে আমরা ডেটা যখন ইনসার্ট করতে চাই বা ডেটা টেবিল বা ডেটাবেস যখন আমরা ক্রিয়েট করতে যাই, ওই টেবিল বা ডেটাবেসের উপর যে শর্তগুলো আমাদেরকে আরোপ করতে হবে, সেই শর্তগুলোই হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। যেমন এখানে দেখতেই পাচ্ছেন কি বলা আছে, যে এমন একটা কন্ডিশন হইতে পারে যে অ্যাকাউন্টের ব্যালেন্স 10,000-এর চেয়ে বেশি হইতে হবে, এটা একটা কনস্ট্যান্ট হইতে পারে। স্যালারি অফ দ্য ব্যাংক এমপ্লয়ি মাস্ট বি অ্যাট লিস্ট $4 an hour, মানে কোন একটা এমপ্লয়ি, নতুন এমপ্লয়ি যদি ইনসার্ট করতে যাই, যদি আমি ওকে আহ, আমার ব্যাংকে যদি বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ইনসার্ট করতে গেলাম, তো আমি ইনপুট দিলাম হচ্ছে তার বেতন $3, তাহলে আমি যদি কোম্পানির রেগুলেশনই থাকে যে না $4 নিচে দেওয়া যাবে না, তো তখন ওটা ওই ইনসার্শনটা করতে দিবে না আনলেস আর আনটিল আমি এটা ঠিক করি। ঠিক একইভাবে ফোন নাম্বার অপশনটাও আমাদেরকে বসাইতে হবে, তো সেটা নট নাল টাইপের হইতে হবে। তো এইটাও এক ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। সো টোটালি আসলে আমরা এই কয়েকটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দেখে থাকি। প্রথমটা হচ্ছে নট নাল, যেটা কিনা ভ্যালুর উপর কাজ করে। প্রাইমারি কি একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এটা আমরা অনেকে সবাই জানি নিঃসন্দেহে। আর একটা হচ্ছে ইউনিক, যে একটা জিনিস বা একটা অ্যাট্রিবিউট একটা ডেটাবেসের মধ্যে ইউনিক যদি বলে দিই, তাহলে অন্য কোনো টেবিলে ওই অ্যাট্রিবিউট থাকা যাবে না বা এরকম কিছু। আরেকটা হচ্ছে চেক এর মাঝখানে পি দেওয়া, পি হচ্ছে আসলে প্রেডিকেট। তো এই চেক অ্যাট্রিবিউট বা চেক ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দিয়ে অনেক কিছু ডিফাইন করা যায়। এই চেকের ভিতর আসলে আমরা বলে দিতে পারি যে তার স্যালারি কত হইতে হবে, বা তার কত ক্রেডিট কমপ্লিট হইতে হবে কোন একটা কোর্স নিতে গেলে, বা এটা প্রি রিকুইজিট কি, বা সে কি এই সেমিস্টারে এই কোর্সটা নিতে পারবে কিনা, বা এই সেমিস্টারে তার কত ক্রেডিট কমপ্লিট হয়েছে। এইগুলো হচ্ছে চেকের বিষয়। ঠিক আছে, চেকের মধ্যে আমরা অনেক কিছু নিজেদের মতো ব্যবহার করতে পারি। সো নট নাল খুবই ইজি, নট নাল নিয়ে আসলে বলার মতো কিছু নাই। যেমন নেম এবং বাজেট কখনোই নাল হইতে পারবে না, আমরা যদি বলে দিই, তাহলে যদি আমরা নাল ভ্যালু ইনসার্ট করি তখন আমাদের ইরর দেখাবে, তাই না? মানে আমি যদি একটা প্রাইমারি কি বলে দিই, প্রাইমারি কি কিন্তু খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু প্রাইমারি কি বলে দিতে হয় না যে নট নাল। প্রাইমারি কি অবশ্যই নট নাল, বাই ডিফল্ট নট নাল। কারণ কি, ওই টেবিলে প্রাইমারি কি বলতে যদি নাল ভ্যালু থাকে, ওটা আমরা তাহলে কিভাবে আইডেন্টিফাই করব? ঠিক আছে, সেটা সবসময় মাথায় রাখতে হবে যে প্রাইমারি কি সবসময় নট নাল বাই ডিফল্ট। সো এখন যদি আমি আদার্স অ্যাট্রিবিউটকে বলে দিই যে না, তো এই ভ্যালুটা নাল হইতে পারবে না, তো তখন আমাকে বলে দিতে হবে টেবিল ক্রিয়েশনের সময় বলে দিতে হবে যে এই অ্যাট্রিবিউটটা নট নাল। সো একইভাবে ইউনিক হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউটের উপর বলে দিতে হয় যে এই অ্যাট্রিবিউট হচ্ছে আমার ইউনিক। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে যে একটু খেয়াল করে দেখেন, আমরা ক্যান্ডিডেট কি বলছিলাম। তো ক্যান্ডিডেট কি
তো যে অ্যাট্রিবিউট গুলো ইউনিক হবে সেগুলো আসলে ক্যান্ডিডেট কি। তার মানে ক্যান্ডিডেট কি আসলে ইউনিক কি গুলো আর কি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রাইমারি কি নট নাল মাস্ট, কিন্তু ক্যান্ডিডেট কি প্রাইমারি কি বাদে যে আলাদা যে ক্যান্ডিডেট কি গুলো থাকে সেগুলো নাল হইতে পারে, মানে তার ভ্যালু নাল হইতে পারে। ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে প্রাইমারি কি কিন্তু ক্যান্ডিডেট কি থেকে যে কোনো একটাকে বেছে নিতে হয়, মনে আছে? জি স্যার। সো তার মানে ক্যান্ডিডেট কি আসলে যদি আমরা চুজ করে নিই এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, তাহলে ওইটা বাদে বাকি ক্যান্ডিডেট কি এর ভ্যালু নাল হইতে পারে। সো এখন আসতেছে চেক অপারেশন। সো খুব সহজে বুঝতে পারতেছেন যে চেকের ভিতরে আমরা ইউজার ডিফাইন্ড কনস্ট্রেন্ট বসাতে পারি, মানে আমি নিজে যে কনস্ট্রেন্ট গুলো বসাতে চাচ্ছি সেটা। যেমন এখানে এই টেবিল ক্রিয়েশনের ক্ষেত্রে দেখেন কি বলছে যে একটা চেক কন্ডিশন বসাই দিচ্ছি, যেখানে চেক হচ্ছে সেমিস্টারের উপরে, সরি, চেক হচ্ছে সেমিস্টারের উপরে, চেক ইন হচ্ছে ফল উইন্টার স্প্রিং সামার, অর্থাৎ সেমিস্টারের যে ভ্যালুটা, মানে যে সেমিস্টার যেটা কলম গেল, এই যে সেমিস্টার, এই সেমিস্টার অ্যাট্রিবিউটের ভ্যালু কিসের মধ্যে হইতে হবে, ফল উইন্টার স্প্রিং অথবা সামার, এই চারটা ভ্যালুর মধ্যে হইতে হবে। ঠিক আছে। অর্থাৎ যদি এখন কেউ বলে যে সেমিস্টারের নাম দেয় যে কি বলে এবিসি সেমিস্টার, এবিসি সেমিস্টার বলে তো আসলে কোনো ইনপুট হওয়া পসিবল না, পসিবল। সো আমাদেরকে ওইটা কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে। যেমন আপনাদের এখানে আপনাদের গ্রিনে যদি আমি বলি যে উইন্টার 2000 উইন্টার 2020 সেমিস্টার, এটা কি এই ডেটা কি ইনসার্ট হবে আপনাদের গ্রিনের পার্সপেক্টিভে? না স্যার। কেন হবে না? স্যার ওই নামে তো কোনো সেমিস্টার নেই, 202 আছে। জি স্যার, ওই নামে তো সেমিস্টার নাই। হ্যাঁ, অর্থাৎ আপনাদের মানে আপনাদের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেস আসলে উইন্টার নামে কোনো সেমিস্টার নাই, বা আপনাদের এই আমাদের গ্রিডে আসলে উইন্টার বলে কিছু কোনো সেমিস্টার নাই। সেমিস্টারের নাম ফল, স্প্রিং অথবা সামার, এই তিনটা সেমিস্টার আসলে গ্রিনে এক্সিস্টিং। সো এখন যদি উইন্টার নামে যদি আমি কোনো সেমিস্টার ইনসার্ট করতে যাই আমাদের এই গ্রিনের ডেটাবেসে, সেটা বলবে ইরর। সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এখন আসতেছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। সো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আমরা অলরেডি দেখে আসছি যে প্রাইমারি কি, একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে আমরা ব্যবহার করি তখন সেটাকে আমরা কি বলি, ফরেন কি। ফরেন কি। সো এইটা আসলে তখন আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মধ্যে পড়ে যায়। ঠিক আছে। অর্থাৎ এই কনস্ট্যান্টটা কি রেফারেন্সিং আর একটা হচ্ছে রেফারেন্সড। সো যে টেবিলটা হচ্ছে কি বলে অন্য টেবিল থেকে নিয়ে আসতেছে তাকে বলা হয় রেফারেন্স, আর যার থেকে নিয়ে আসে তাকে বলা হয় রেফারেন্সিং। ঠিক আছে। তো এইভাবে আমাদের কনস্ট্যান্টটাকে লিখতে হয়। যেমন এই যে এখানে ডিপার্টমেন্ট নেম কোর্স টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে রেফারেন্স, হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলকে রেফারেন্স করতেছে। সো এই রেফারেন্সও কিন্তু আসলে আমাদের একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের মধ্যে পড়ে। আচ্ছা, আর একটা সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে যে অন ডিলিট কাসকেড আর অন আপডেট কাসকেড, দুইটা কি, কোনো আইডিয়া আছে? না স্যার। কাসকেড মানে যেটা হচ্ছে যে ধরে ধরে ডিলিট করে দিতে হবে। মানে মনে করেন যে অন ডিলিট কাসকেড, এটা মানে হচ্ছে ধরে ধরে ডিলিট করতে হবে। অর্থাৎ একটা টেবিলে প্রাইমারি কি ধরেন আমি কোনো কারণে ডিলিট করে দিলাম, কোনো কারণে, তাহলে এই যে অ্যাট্রিবিউটটা যে আমি ডিলিট করলাম, যে যে টেবিলগুলা এই অ্যাট্রিবিউট প্রাইমারি কিকে ফরেন কি হিসেবে নিছিল সবগুলো টেবিল থেকে ওই অ্যাট্রিবিউটটাকে আমাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অন ডিলিট কাসকেড। বুঝতে পারছেন কি বলছি?
আর অন আপডেট কাস্কেড মানে হচ্ছে যদি কোনো কারণে কোনো অ্যাট্রিবিউটকে আমি আপডেট করি, ঠিক আছে, যদি কোনো কারণে কোনো অ্যাট্রিবিউটের ভ্যালুকে যদি আমরা আপডেট করি, তাহলে এখানে কিন্তু ভ্যালু মানে আমি কিন্তু অ্যাট্রিবিউটের কথা বলতেছি না, শুধুমাত্র ভ্যালুটাকে যদি আমরা ডিলিট করি, তাহলে অন্য টেবিলে ওই ভ্যালু যদি থেকে থাকে ওই ভ্যালুটাকে আমার ডিলিট করে দিতে হবে। আর অন আপডেট কাস্কেড মানে হচ্ছে যদি কোনো প্যারেন্ট টেবিলে মানে যেটা মেইন টেবিলটা হচ্ছে যেটাতে হচ্ছে প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে, ওইটাতে যদি নতুন কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, সেই ভ্যালুটা কিন্তু আপডেট হিসেবে কাস্কেড হতে হবে। অর্থাৎ আদার্স যে টেবিলগুলো ফরেন কি হিসেবে ব্যবহার করতেছে ওই টেবিলও আমাকে ইনসার্টশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অন আপডেট কাস্কেড। আচ্ছা, আমার মনে হয় আমি অনেক বেশি ইনফরমেশন একসাথে দিয়ে ফেলতেছি, মাথায় ঢুকতেছে কিনা কে জানে। স্যার আজকে শেষ করে দিলেই ভালো হয় স্যার। আচ্ছা, আমি কিন্তু অনেক কথা স্লাইডে কিন্তু অনেক ছোট ছোট মনে হচ্ছে, আমি কিন্তু অনেক কথা বলে ফেলছি মানে বইয়ের টপিক অনুযায়ী। সো আবারও রিকোয়েস্ট করবো যে সবাইকে যে বই দেখে আসলে রিডিং পড়ার চেষ্টা করি আমরা সবাই, স্লাইড মিলাই মিলাই যে টপিকগুলো পড়তেছি সেটা যেন বই দেখে পড়ি। ঠিক আছে। সো আপাতত আমি আজকের মতো পড়ানো এখানে শেষ করতেছি।